আমরা দেখি, আমরা যখন একটা ভাষা শিখবো, ঠিক আছে, সেই ভাষাটা সম্বন্ধে আমাদের কি থাকতে হবে? পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে, তাই নয়? আমরা কি করছি? আজকে আমরা বর্ণ পরিচিতি দিয়ে শুরু করব। আমরা এর আগে শিখেছি, হিরাগানা নিয়ে শিখেছি, কিন্তু জাপানিজ ক্যারেক্টার লেখার কিছু টেকনিক আছে, কিছু কৌশল আছে, ঠিক আছে? জাপানিজ ক্যারেক্টার বা বর্ণ যখন আমরা লিখবো তার কিছু কৌশল আছে, আমরা কৌশল সহ শিখবো। আচ্ছা, সমস্যা নেই। ওকে, আমি দেখাই। আ, ই, উ, এ, ও। আচ্ছা, এখানে আমি এই লিখে দেখানোর পিছে তো একটা কারণ আছে, আছে না? লিখে দেখানোর পিছে হচ্ছে, আমরা জাপানিজ বর্ণগুলো যখন লিখবো, লেখার কিছু কৌশল আছে। কোন অংশটা আগে লিখতে হবে, কোন অংশটা পরে লিখতে হবে, ঠিক আছে? পরে লিখতে হবে। হ্যাঁ, জাপানিজ জি ভাষা স্যার। আমরা সবার আগে মনে রাখবো, জাপানিজ অক্ষরগুলো অনেকটা আহ খ্রিস্টীয় ধর্মের সিম্বল আছে না, ক্রুশ? ক্রুশ তো চিনি আমরা, তাই না? জি স্যার। জি স্যার। ক্রুশ এরকম না, তাদের সিম্বল জি এরকম, স্যার, ওই তো হ্যাঁ। লম্বাটা। জি হ্যাঁ, স্যার। জি এইটা স্যার। হচ্ছে কুরুশ। কুরুশ রিলেটেড, ঠিক আছে? তা আমরা যখন জাপানিজ বর্ণগুলো লিখবো, আমরা তো এটা পড়েছি আ, ই, উ, এ, ও, কিন্তু এটা লেখার হাউ টু, মানে এটাকে বলা হচ্ছে কাকিকাতা, লেখার কৌশল, ঠিক আছে? আমরা যখন এইটা লিখবো, সবার আগে আমরা দেখি এ যখন লিখবো, একটা কুরুশ এঁকে নেবো, একটা কুরুশ এঁকে নেবো, এবং এই মাঝখান থেকে ধরে এইভাবে মাথাটা মুড়িয়ে ঘুরিয়ে দেব, ঠিক আছে? আমরা যখন আ লিখবো, এই আটা যখন লিখবো কি হবে? আগে একটা কুরুশ এঁকে নেব, মাঝখান থেকে ধরে মাথাটা ঘুরিয়ে মুড়িয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? আ হয়ে যাবে, ঠিক আছে? হয়ে আমরা যাবে। অবশ্যই আগামী ক্লাস থেকে সঙ্গে পেন অথবা পেন্সিল এবং খাতা রাখবো, ঠিক আছে? জি কারণ স্যার। আমরা যদি লিখতে না পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবো না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আ জি স্যার। লেখা, আ কি লিখতে পারবো এখন? আ লেখার সিস্টেম কি? আগে জি আমরা স্যার। একটা জি স্যার। জি স্যার। ক্রুশ এঁকে নেবো, ঠিক আছে, এবং আগে তারপরে জি মাঝখান জি থেকে জি। ধরে জি মাথাটা ঘুরিয়ে মুড়িয়ে দেবো, তাহলে কি হবে? আ, হয়ে ক্রুশ, যাবে। আ হয়ে যাবে। হয়ে যাবে, হ্যাঁ। তারপরে কি আছে? তারপরে আছে ই। তারপরে ই। ই। আমরা যখন ই ই। লিখবো, তখন অবশ্যই মনে রাখবো এই রেখাটা আগে হবে। এই রেখাটা একটা সরল রেখা হবে, বড় কিন্তু একটু বাঁকা, একটু বাঁকা, এবং এই রেখাটা পরে হবে। তাহলে কি হইলো? আহ ডান রেখাটা, ডান পাশের রেখা না এটা, ডান পাশের রেখা বড় হবে, জি ডান স্যার। লেগটা বড় হবে, বাম লেগটা ছোট হবে, ঠিক আছে? ছোট আবার হবে। দেখি, এই রেখাটা আমরা আগে বড় করে লিখবো, পরেরটা একটু ছোট করে লিখবো। অবশ্যই মনে রাখবো এই মাথার মাথার এই দুটোর যেন একটা সামঞ্জস্যতা থাকে। এমন করা যাবে না, ধরেন আপনি এইভাবে লিখতে পারবেন না, এই যে এই লিখেছেন, এই এরকম লেখা যাবে না। উপরের মাথার সামঞ্জস্যতা থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে ই, আমরা একটা ই লিখলাম, তাহলে এই, এই, ই, আ, ই। উ যখন আমরা লিখবো তখন আমরা ইংরেজি 7 লিখি না? ইংরেজি 7-এর এই কি, এই কর্নারটা দিয়ে পেটটা কেটে দিই, তাহলে 7 লিখি, স্বাভাবিক এভাবে লিখি, তাই না? কিন্তু আমরা যখন এইটাকে লিখবো তখন এই পেটটা কাটা বাদ এবং এই মাথাটা এভাবে রাউন্ড হবে। তা আমরা দেখি, এটা লিখে দেখি, 7-এর মতো করে শুধু কর্নারটা ঘুরিয়ে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে? এবং উপরে একটা তেন দেব। আচ্ছা, এই তেন কাকে বলে আমরা জানি? তেন, তেন, জি স্যার। এই যে উপরে একটা টান দিয়েছি না, উপর থেকে নিচের দিকে হেলানো ছোট্ট সরল রেখা, এটাকে তেন বলে, জি ঠিক স্যার। আছে? উপর থেকে নিচের দিকে তেল না হেলানো, স্যার, ফ্যান। তেন, তেন। ত একার, ত স্যার। একার দন্ত ন, কি হবে? তেন। ওই স্যার, ফ্যান পড়াইছে। ফ্যান পড়ায়, কিন্তু বেসিক্যালি এটা তেনই হয়, ত একার দন্ত ন, তেন। মানে বেসিক্যালি জি স্যার। বেসিক্যালি ফ্যান। হয়েছে কি, জাপানিজদের কিছু জি। সাউন্ড পলিউশন আছে। সাউন্ড পলিউশন কিরকম? যেমন আমরা ক বলি না, ওরা ক জি বলতে স্যার। পারে না, ওরা খ বলে। শুধু জাপানিজ নয়, সারা পৃথিবীতে ক বলতে পারে না, এটা কি আপনারা জানেন? আপনি একজন ইংলিশম্যানকে না বলেন স্যার। যে বলো তো কম্বোডিয়া, সে বলবে খাম্বোদিয়া, ঠিক আছে? সে জি বলবে স্যার। খাম্বোদিয়া। বলেন কলা, খামুদিয়া। বলবে যে খলা। কারণ হচ্ছে, শুধু বাঙালিরা ছাড়া বাহিরের অন্য অন্য যে দেশগুলো আছে, এদের ক বলে কোনো লেটার নেই, ঠিক আছে? যে কারণে এরা এটাকে ক খর মাঝামাঝি উচ্চারণ করে, খ জাতীয় উচ্চারণ করে। যেমন আমরা পড়ি কি, কা কি কু কে কো, কিন্তু ওরা বলবে খা খি খু খে খো। বোঝা গেছে কি বিষয়টা? একটু, জি স্যার। জি স্যার, বুঝে গেছে স্যার। একটু খ জাতীয় টান দেবে, একটু খ জাতীয় টান দেবে, এরকম। ওদের সরাসরি
ত আছে, ঠিক আছে, সরাসরি ত আছে, যে কারণে এটাকে ওরা তো তেনেই আছে। বলে। ত্বকে তেনেই বলে, ঠিক আছে। জি মানে স্যার। ওরা তেনটা এমন ভাবে বলে, তটা একটু স্লো করে বলে, এই জন্য থেনের মতো শোনা যায়, কিন্তু বেসিক্যালি এটার উচ্চারণ ত একার তে। টেন ত হয়। একার তে ন, আর ন, তেন। আমরা সরাসরি এটাকে কি বলবো, টেন। তেন। ঠিক আছে। টেন। হ্যাঁ, তেন। জি ওকে। স্যার। তাহলে এই যে তেন কাকে বলে? জি স্যার। উপর থেকে নিচের দিকে হেলানো ছোট্ট সরল রেখাকে উপর থেকে তেন বলে, তাই না? টেন উপর বলে। থেকে নিচের দিকে হেলানো ছোট্ট একটি জি সরল স্যার। রেখা না এটা? এটাকে কি বলে? তেন বলে। জি স্যার। তেন স্বভাব সুলভ টেন বলে। ভাবেই অক্ষরের উপর থাকে। কিভাবে থাকে? স্বভাব সুলভ ভাবেই, জন্মগত ভাবেই অক্ষরের উপরে বা নিচে থাকতে পারে, পেটেও থাকতে পারে, পিঠেও থাকতে পারে। আমরা যারা মুসলিম আছি, অ্যাজ এ মুসলিম হিসেবে আমার মনে হয় আমার এখানে যারা আছে সবাই মুসলিম, হ্যাঁ। অ্যাজ এ জি মুসলিম স্যার, হিসেবে মনে হয় কি, হচ্ছে। আমরা হচ্ছে অ্যারাবিয়ান পড়ি, তাই না? যারা অ্যারাবিয়ান পড়েছি, জি স্যার। অ্যারাবিয়ানে দেখবেন যে নক্ত আছে, নক্ত আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। এই জি স্যার। নক্ত, নক্ত কি জন্মগত ভাবেই না অক্ষরের উপরে? এটাকে আপনি পরিবর্তন ঘটাতে পারবেন? এটা না পরিবর্তন স্যার, না ঘটানো স্যার। যাবে না। ঠিক একই ভাবে জাপানিজও এই তেনটা জন্মগত ভাবেই অক্ষরের উপরে বসে, ঠিক আছে। বসে জি স্যার। অক্ষরকে সম্পূর্ণ করে। কিন্তু যদি দুইটা তেন থাকে, দুইটা তেন থাকে, তখন এইটার ব্যবহার আছে। মারু, মারু। তাহলে একটাকে যদি তেন বলি, টেন দুইটা টেন। দুইটা থাকলে তাকে আমরা কি বলবো? তেন তেন, তেন তেন, তাই না? টেন টেন। তেন তেন। জি স্যার। টেন টেন। এবং জি স্যার। তাহলে তেন 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 সম্বন্ধে আমরা বুঝেছি, তাই নয়? তেন জন্মগত ভাবে অক্ষরের উপরে টেন টেন। থাকে, আর তেন তেন কি করে? অক্ষরের উপরে বসে অক্ষরের সাউন্ড ভ্যালু চেঞ্জ করে, অক্ষরের সাউন্ড ভ্যালু চেঞ্জ করে, ঠিক সাউন্ড আছে। বল। হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তেন তেন 20টা অক্ষরের উপরে বসে। কয়টা? 20টা। 20টা টেন অক্ষরের টেন। উপরে হ্যাঁ, তেন তেন। এটা আমরা যখন কাজ করব তখন জানবে, একটু ধারণা দিয়ে রাখছি। তেন তেন 20টা অক্ষরের উপরে বসে বসে সাউন্ড ভ্যালু চেঞ্জ করতে পারে। আর আমরা দেখলাম কি, মারু, মারু। মারু মানে হচ্ছে শূন্যের মতো দেখতে, আকারে ছোট, শূন্যের মতো দেখতে, আকারে ছোট, একে বলে ওরা মারু। আকারে ছোট। হ্যাঁ, একে বলা হয় মারু। বেসিক্যালি জাপানিজে মারু বলতেই গোল বোঝায়, মারু বলতেই গোল ভুল বোঝায়। বুঝায় গোল স্যার। বোঝায়। হ্যাঁ, মারু বলতেই গোল বোঝায়, ঠিক আছে। তা যাই হোক, এটাকে বলা হয় মারু, শূন্যের মতো দেখতে, আকারে ছোট। এ অক্ষরের উপরে বসে অক্ষরের অর্থ পরিবর্তন করে, সাউন্ড অক্ষরের অর্থ বলেছে। পরিবর্তন করে। মারু শুধুমাত্র 5টা অক্ষরের উপরে বসে। কয়টা? 5টা। 5টা। হ্যাঁ, শুধুমাত্র 5টা অক্ষরের উপরে বসে। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, শুধু এই সম্বন্ধে একটু ধারণা দিলাম, ওকে। আচ্ছা, এর মাঝে একটা কথা বলে নেই, যদি আমাদের মিটিং আউট হয়ে যায়, ঠিক আছে। জি স্যার, জি 45 স্যার। আউট হইব স্যার। কত বাজে? 45 আউট হইব স্যার। আচ্ছা, যদি মিটিং আউট হয়ে 9টা। যায়, হ্যাঁ 40 বাজে, যদি মিটিং আউট হয়ে জি স্যার। যায় আমি নতুন লিংক দেবো, আবার সবাই অ্যাড হবো, ঠিক আছে। ক্লাস কিন্তু চলবে, ওকে। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, হয়তো নতুন লিংক ক্রিয়েট করতে 5 মিনিট লাগে, কারণ এই ভিডিওটা কনভার্টার হতে তো সময় লাগবে, ঠিক আছে। জি স্যার, আপনার জি মতো স্যার। তো স্যার ওই দুইজনে বুঝায় নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, তারপরে কি হয়েছে? আ আমরা ই উ পর্যন্ত লেখা শিখেছি, তাই না? তারপরে আমরা আসবো জি এ স্যার। তে। জি স্যার। আমরা যখন এ লিখবো, ঠিক আমরা ইংরেজি 7 এভাবে লিখি না? এভাবে 7-এর মতো লিখে জি স্যার। এখান থেকে ধরে এই অংশটা ছড়িয়ে দেবো এবং উপরে একটা তেন দেব। এখন তো আমরা তেনকে চিনি, তাই না? তাহলে এ জি লেখা স্যার। সহজ না? ইংরেজি 7-এর মতো করে লিখে এই জি। দিয়েছি, উপরে একটা তেন দিয়েছি, তাহলে কি হয়ে যাবে? টেন দিয়েছি। হ্যাঁ, তাহলে এ এ। হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ই উ এ। তারপরে ও। আমরা যখন ও লিখবো, ঠিক এইভাবে একটা কুরুশ আঁকবো, একটা কুরুশ আঁকবো। একে এই মাথাটা ঘুরিয়ে এই মুড়িয়ে দেবো এবং উপরে একটা তেন দেবো। বোঝা যাচ্ছে কি? এই একটা ক্রুশ এঁকেছি, জি এই স্যার। মাথাটা ঘুরিয়ে উপরে উঠে মুড়িয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? ও। আ ও হয়ে ই যাবে। উ এ ও। তো এই ও। 5টা অক্ষর লেখা নিয়ে কি আর কোনো সমস্যা? জি না স্যার। আমরা লিখতে পারবো? জি স্যার। আমাকে কিন্তু আশা হোমওয়ার্ক করা যায় ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আমাকে কিন্তু হোমওয়ার্ক দিতে হবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ঠিক আছে, কারণ ভাষা যদি শিখি, শেখার মতো শিখতে হবে, তাই না? জি স্যার। জি অবশ্যই স্যার। স্যার। জি জি জি। স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, শেখার মতো শিখতে হবে। তাহলে আমরা কয়টা অক্ষর লেখা শিখলাম এখন? 5টা। আ 5টা। 5টা। আ ই ই ই উ এ এ ও। উ আমরা এ সবাই ও। একটু বলি। আ ই আ আ ই ই উ ও এ ও এ ও এ ও। ও। আ ই উ এ ও। বলি দেখি। আ ই আ এ ই এ উ ও এ এ। ও।
একসঙ্গে। আ ই উ এ ও। আ ই উ এ ও। একসঙ্গে স্যার বুঝা যাবে না স্যার। না না, না আ বোঝা ই যাক। উ এ ও। হ্যাঁ, আমরা এটা বলবো, কারণ কি এটা যখন আমরা বলা শিখবো আমাদের মুখের জড়তাটা কাটবে, ঠিক আছে? আমরা শুধু জি শুনে স্যার। যাচ্ছি, মনে মনে পড়ে যাচ্ছি, তখন কি হবে, আমরা হচ্ছে প্রপারলি এটা করতে পারবো না, মানে ব্যবহার করতে পারবো না। বলতে পারবো না। অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু আমি এই যে চর্চা করিনি, আমার জড়তা ভাঙেনি, আমি বলতে পারবো না। আর আমরা যেহেতু ম্যাক্সিমাম জবের উদ্দেশ্যে জাপানে যাব বা জাপানে যাব ভাষা ব্যবহারের জন্য, আমাদেরকে চর্চা জি স্যার। সেভাবে করতে হবে যেন আমরা বাংলার মতো বলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা জি এটা এভাবে জি স্যার। পড়বো। চলো। আ ই উ এ ও। আ ই উ এ আ ও। ই আ উ ই এ উ। হ্যাঁ, এটা নিজে আ নিজে ই পড়বো। আ উ ই এ উ। আ হ্যাঁ, ই এটা উ হচ্ছে এ ও। আ হ্যাঁ, ই উ এ ও। আমরা যখন ফাঁকা জায়গায় থাকবো, একা থাকবো, ঠিক আছে, তখন আমরা জি ট্রাই স্যার। করব। কারণ কি অনেকে পাগলও ভাবতে পারে, ঠিক আছে, যে পাগল হয়ে গেছে, কি আই ইউ এ জি বলে, স্যার। জি হ্যাঁ। স্যার। জি কিন্তু স্যার। একটা জিনিস জি মনে স্যার। রাখতে হবে যে পৃথিবীতে সফল ব্যক্তি তারাই যারা পাগল হতে পারছে, ঠিক আছে? পাগল জি স্যার। জি। হ্যাঁ, আপনি পাগল না হলে সফল হবেন না, হ্যাঁ। তাহলে আমরা এখানে কিছু করা সম্ভব না। সম্ভব না, কিছুক্ষণের মধ্যেই আমরা মিটিং আউট হয়ে যাব আশা করা যাচ্ছে। আমরা নতুন জি স্যার। নতুন ভিডিওতে বাকি অক্ষরগুলো শিখবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা অবশ্যই খাতায় লিখবো বা শিটটা প্রিন্ট করে নিব। লিখতেছি অলরেডি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের লেখা খুব সুন্দর হবে। এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের লেখা যাতে সুন্দর হয়। তাহলে আমরা শিখছি কি, আ ই আ উ ই এ উ ও। আ। আ ই উ এ উ। হ্যাঁ, এটা ই উচ্চারণ ক্লিয়ার হবে। উ আ, উ আ, ই, উ, ই এ ও। এ, ই ও। কথা ও ক্লিয়ার হবে, স্পষ্ট হবে, আ ঠিক আছে? ই আ ই ও। উ এ ও। আ ই হ্যাঁ, উ এ ও। আ জি স্যার। ই উ এ ও। আ এখনই বেরোয় ই যাব। উ এ ও, ঠিক আছে? উ আ এ ই উ। ও। আ ই জি উ স্যার। এ ও। আ ই উ এ ও। আ ই উ এ ও। হ্যাঁ, আ ই উ এ ও। ভাল লাগছে কি, পড়া ভাল লাগছে? স্যার আপনার কথাগুলোই জি ভালো স্যার, লাগতেছে। অবশ্যই স্যার, মজা লাগতেছে খুব। যতক্ষণ করাইতে পারেন মনে হচ্ছে যে আমরা করতে পারবো ততক্ষণ। হ্যাঁ, ইনশাল্লাহ, সমস্যা নাই সমস্যা স্যার। নেই। ঠিক আছে, স্যার আপনাদের এই মধ্যে সেই আমরা রেজিস্ট্রেশন করতে চাই। জেএলপিটি, অবশ্যই জেএলপিটি রেজিস্ট্রেশন সবাই করবেন। জি স্যার। জেএলপিটি ডিসেম্বরে স্যার দোয়া আপনাদের করবেন। ডিসেম্বরের 1 তারিখে পরীক্ষা হবে। আশা করি আপনারা সবাই প্রস্তুত হয়ে যাবেন। স্যার একদিনই স্যার সবার আশা হয়? করতেছি মনে হচ্ছে স্যার। স্যার আশা করতেছি মনে হচ্ছে আপনার স্যার ক্লাস নিলে মনে হচ্ছে যে আমরা খুব করতে পারবো, হ্যাঁ, চেষ্টা করবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ অংশগ্রহণ তাআলা, করতে আল্লাহ পারবো যদি পরীক্ষা ইনশাল্লাহ। আল্লাহ যদি সহায় সহায় হয়। হয় সহায় অবশ্যই থাকে। পারবেন, ঠিক আছে? সহায় থাকে জি স্যার। সবার জি আগে স্যার ইনশাল্লাহ। সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, ইনশাল্লাহ। মানুষ তো উপলক্ষ, ঠিক আছে? অবশ্যই অবশ্যই জি ঠিক স্যার। জি আছে, স্যার আচ্ছা, অবশ্যই আমরা অবশ্যই জি তাহলে স্যার। দেখি, যেহেতু মিটিং আউট হচ্ছে না, আমরা আরেকটা রো লেখা শিখি, এর মধ্যে হয়ে গেলে যাবে, ঠিক আছে? আচ্ছা। জি জি স্যার। স্যার হয়ে গেলে যাবে। আচ্ছা, আমরা পরে দেখি কা। কা, কি, কু, কে, কো। 5টা ও। অক্ষর আছে পরে। কা, কি, কু, কে, কো। সবাই বলি, কা, কি, কু, কে, কো। হ্যাঁ কাকি কু কে কু। কা, কাকি কু কে কু। কা, কি, কু, কে, কো। হ্যালো আচ্ছা, এই যে আমরা যখন এই কাটা লিখব। কাকি কু কে কু। আচ্ছা, আমরা এবার দেখি ভাই, একটু ওয়েট কাকিটাতে। করেন, একটু ওয়েট করেন, হ্যাঁ, একটু ওয়েট করেন স্যার, একটু কথা ছিল স্যার। জি জি, বলুন। স্যার যদি একটু বাংলায় যদি একটু হুর দাও স্যার, একটু যদি অক্ষরগুলো একটু বুঝাই দিতেন তাহলে হয়তো বা একটু আচ্ছা, ভালো হতো স্যার আমাদের জন্য। আচ্ছা, অবশ্যই বুঝাই দিব। এখন এই অক্ষরগুলো হয়েছে কি, আমাদের বাংলায় ধরেন ক বর্ণ আছে না, বাংলায় জি স্যার। ক বর্ণ তো আছে। জি এখন স্যার। এই ক বর্ণর সাথে যখন আমরা কার চিহ্নের ব্যবহার করি, জি স্যার। ক জি জি জি। বর্ণের সঙ্গে আমরা যখন কার চিহ্নের ব্যবহার করি, কতে আকার দিয়ে কা হয়েছে, কতে ঋষিকার দিয়ে কি হয়েছে, কতে কি রুসুকার দিয়ে হয়েছে? কু হয়েছে, কতে কু হয়েছে। একার দিয়ে কে হয়েছে, কতে একার আকার দিয়ে কো হয়েছে। তাহলে কি এখানে 5টা কার চিহ্ন ব্যবহার করেছি, তাই না? এখন জাপানিজরা ঠিক জি করছে স্যার। যে আমরা কোনো কার চিহ্নরই ব্যবহার করব না, মোট কথা আমাদের স্বরবর্ণ নাই। আমরা কি করব, যা বর্ণ তাই অক্ষর, মানে যা বর্ণ তাই উচ্চারণ তাই শব্দ, তাই হোক। তাই ঠিক হোক স্যার। আছে? জি স্যার। যা বর্ণ তাই উচ্চারণ করবো, আমরা কোনো কার চিহ্ন ব্যবহার করবো না। তখন ওরা করছে কি, এই যে কা সরাসরি একটা বর্ণ বানাই ফেলছে, যে এটা কা, স্বরবর্ণের দরকার নেই, এটাই কা। এটা কি, এটা কি, এটা কি। কু, এটা
কে, কু, এটা কে, কো। এটা কু। মোট কথা কি, কার চিহ্ন আমরা ব্যবহার করব না। বোঝা গেছে কি বিষয়টা? যে কারণে তারা সরাসরি তাদের বর্ণ তৈরি করে ফেলেছে, সরাসরি বর্ণই তৈরি করছে। তো এখন এই যে দেখি, এটা কা, এটা কি, এটা কু, এটা কে, এটা কো। তাহলে এটা এদের কি আর কু। আকার একারের দরকার আছে? জি না স্যার। আকার একারের দরকার নেই। ওরা এখন বলছে কি, যা বর্ণ আমরা তাই উচ্চারণ করব। দেখি, আমরা এটা প্রথমে কি শিখলাম, আনা। জি স্যার। এটা আ। হ্যাঁ, এখন আ, আ, এটা আছে আ, হচ্ছে তা, এটা তা। জি স্যার। তা, এটা আমরা যখন শিখবো তখন দেখবে এটা তা, তা। আ, আচ্ছা, এটা হচ্ছে মা। তাহলে একসাথে যদি হয়, এটা আ তা মা, আতামা। আ, আ তা, তা মা, মা, আতামা। আতামা মানে আ, হচ্ছে তা, মা। মাথা। আতামা মানে কি, জি মাথা। স্যার। ঠিক তা, আছে। মা, আতামা, আতামা, আতামা মানে তাহলে কি হয়ে গেল, মাথা। আ আ, তা তা, মা, মা। মাথা, এটার উচ্চারণ হচ্ছে মাথা, আ, এটা হচ্ছে তা, তা, আর এটা হচ্ছে মা। তা, আমি কি বলেছিলাম হুম, শুরুতে, জাপানে মা, যে যা আ, তা, বর্ণ, মা। জাপানে যে যা বর্ণ তাই উচ্চারণ, তাই তাই, না? তাই উচ্চারণ। হয়েছে কি? জি স্যার। হ্যাঁ জি হয়েছে। স্যার। জি স্যার। আতামা, স্যার জি আতামা স্যার। স্যার লিমিট কি হয়েছে। আউট হয়ে ফিরে আসলো স্যার? স্যার ফিরে লিঙ্ক দিছেন? না না, লিঙ্ক দেয়নি তো, চলছে। জি স্যার, কাইটে গেছে আমার, কাইটে আবার ফিরে অ্যাড হইলো স্যার। না না, আমি লিঙ্ক দেয়নি তো, চলছে তো, অটো চলছে। হয়তো বলছে আপনার আমরা নেটওয়ার্কের সমস্যা হবে। হ্যাঁ। স্যার আমরা অন্য ক্লাস করছি তো নেটওয়ার্কের 2 ঘন্টা সমস্যা। ক্লাস করলেও তো কাটে না স্যার, সেটা কি সিস্টেম? আগাই গেছেন গা স্যার, আমি বুঝতে পারিনি, এই কারণে বলতেছি স্যার। না না, ক্লাস তো চলছে, ক্লাস তো মিটিং আউট হয়নি। ও, আচ্ছা, আমরা দেখি জি স্যার, তাহলে। চলছে। জি স্যার। জি আচ্ছা, স্যার তাহলে এখানে আমরা কি বললাম, যা বর্ণ তাই উচ্চারণ, ঠিক আছে। তাই উচ্চারণ। তাই উচ্চারণ, মোট কথা জাপানিজ জি স্যার। অক্ষর মুখস্থ করলে আমরা রিডিং করতে পারবো। আবার দেখাই, এটা হচ্ছে আ, জাপানিজ ভাষায় আ, তাই না? পড়েছি আমরা। এটা আ, না পড়েছি, না জি স্যার। পড়েছি না, না। আর এইটা হচ্ছে তা, জি স্যার। না, এটা হচ্ছে তা। তাহলে এটা হচ্ছে আ না আনাতা, তা, আনাতা। আনাতা মানে হচ্ছে আপনি, তা, আনাতা মানে আনাতা, আনাতা, আনাতা মানে আপনি। আপনি, তাহলে হ্যাঁ, যা বর্ণ তাই উচ্চারণ না, আপনি। ঠিক আছে। জাপানি যে যা জি বর্ণ স্যার। তাই উচ্চারণ, এখানে কোনো কার চিহ্নর ব্যবহার নেই, উচ্চারণ কোনো কার চিহ্নের ব্যবহার নেই। ওকে। ব্যবহার নেই। আচ্ছা, জি তাহলে স্যার। আমরা কা যখন লিখবো, এইদিকে তাকাই, কা যখন লিখবো এই সরল রেখাটা হালকা ডান দিকে হেলে আঁকবো, হালকা ডান দিকে হেলে আঁকছি না একটু, হালকা ডান দিকে হেলে আঁকবো, এবং এখান থেকে শুরু করে এই নিয়ে যাব এবং নিচে নামাই দেবো। অবশ্যই মনে রাখবো, এই মাথা যেন একটা সমান্তরাল ভাব থাকে, এবং উপরে একটা টেন দেব। তাহলে এটা কি হয়ে যাবে, কা। এটা কা, কা হয়ে যাবে, এটা কা। কা। কা, ঠিক আছে। আমরা সবগুলোতে খেয়াল জি করি, স্যার। কি হয়েছে, সবগুলো নিচের লেখ সমান হয়েছে না। কা, এটা যদি আমরা জি স্যার। এভাবে লিখি, অনেকে লিখতে পারে এভাবে, হবে না। উপরে তিন দিয়েছি, হবে না। আবার এইভাবে নিচে নামাই দিয়েছি, হবে না। এই দুটার একটা সমান্তরাল ভাব থাকতে হবে, ঠিক আছে। কা, জি স্যার। কা, কারপরে কি আছে, কি, তারপরে কি আছে, তাই না? কি। হ্যাঁ, জি তাহলে কি স্যার। হলো, কারপরে কি, কি, পাশাপাশি দুইটা সরল রেখা আঁকবো। অবশ্যই মনে রাখতে হবে, একটু আগায় শুরু করব এবং একটু আগায় শেষ করব। একটু আগায় শুরু করেছি, একটু আগায় শেষ করব, এবং উপর থেকে হালকা ডান শেষ দিকে করব। হেলে কেটে দেব। হালকা ডান দিকে হেলে কাটবো এবং নিচে একটা তেন দেব। ডান দিকে। হ্যাঁ, হালকা ডান দিকে হেলে আঁকবো এবং নিচে একটা তেন দেব, একে বলে কি। কি, দুইটা সরল রেখা আঁকবো পাশাপাশি, আবার দেখি পাশাপাশি, কি, তাই না? হালকা ডান দিকে হেলে আঁকবো, নিচে একটা তেন দেব। কি, কা, কি, কা, কি, কি। তারপরে কি আছে, কি। কু, কু। কু। একটা সরল রেখা বা একটা, জি স্যার। আচ্ছা তাহলে আমরা সবাই দেখি, বোর্ডের দিক তাকাই, স্যারকে পরেও দেখা যাবে, তাই না? আচ্ছা, আমরা বোর্ডে দেখি। আচ্ছা, নানি নূর পরে কি আছে, হা হা আছে, তাই হি না? হু হ্যাঁ হো। হা হি ফু হে হো। আচ্ছা, আমরা যখন হা আঁকবো অবশ্যই মনে রাখবো, আমি কিন্তু কালকেও বলেছিলাম যে জাপানিজ লেটার গুলো অনেকটা ক্রুশ রিলেটেড, তাই না? খ্রিস্টীয় যে সিম্বল আছে ক্রুশ, সেই রকম, ঠিক আছে। আমরা যখন হা আঁকবো প্রথমে একটা সোজা সরল রেখা এঁকে নেবো, সোজা সরল রেখা এঁকে নেবো, এবং পাশে
একটা কুরুশ এঁকে নেবো, পাশে একটা কুরুশ এঁকে নেবো, এই মাথাটা ধরে মুড়িয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? হা। আবার দেখি, একটা সরল রেখা এঁকেছি, একটা সরল রেখা এঁকেছি এঁকেছি, পাশে একটা কুরুশ এঁকে মাথাটা মুড়িয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? হা। হা। আবার দেখি, একটা সরল রেখা এঁকেছি, পাশে একটা কুরুশ এঁকে মাথাটা মুড়িয়ে দিলাম, হা। হা। তারপরে কি আছে? হি। তারপরে হি। আচ্ছা, আমরা দেখি অক্ষরগুলো লিখি, হা, হি, ফু, হে, হো। হা, হি, ফু, হে, হো। আচ্ছা, তাহলে আমরা হা লেখা শিখলাম, সরল রেখা এঁকে পাশে একটা কুরুশ এঁকে মাথাটা মুড়িয়ে দিলে হা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কি আছে? হি। হিটা কি হবে? অনেকটা মাটির পাতিল বা টবের মতো কাদা থাকবে এবং পেটটা একটু রাউন্ড হবে, পেটটা মোটা হবে, এই পেটের অংশটা মোটা হবে। এটা এরকম সোজা করলে হবে না, সোজা করলে একদম সোজা করলে হবে না, পেটটা একটু, কলস বলেন, পাতিল বলেন, ফুলের টব বলেন, এর পেটটা যেরকম মোটা এরকম একটু মোটা করতে হবে এবং উপরে দুইটা কাদা থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? হি। তারপরে কি আছে? ফু। ফু লেখাটা একটু কঠিন হয়ে যায় সবার জন্য। হ্যাঁ, তো ফুটা যখন আমরা স্যার লিখবো। হ্যাঁ। স্যার জি স্যার বলেন। আপনার বইয়ে তো স্যার মানে সিডি তো স্যার আপনি যে লেখাটা লিখতেছেন হ্যাঁ। ওটা তো এইভাবে নাই স্যার, কি সিডি তো অন্যভাবে স্যার। ওটা কিভাবে সোজা ভাবে? এটা সব আপনার সময় এরকম সোজা হবে, সব সময় হা- এরকম হবে এটা। স্যার স্যার আমি একটা কথা, হাঁটা হইতে আপনার দুটা লেখা মানে একটু দূরে দূরে, আমি একটু ভিডিওটা আপনাকে দেখাই, একটু হ্যাঁ, দেখেন স্যার। হ্যাঁ ইউটিউব। আচ্ছা, হার কথা, হা। হা এটাই, জি হা স্যার, এই যে এটাই। জি আমি যাও না হা লিখেছি। না স্যার, হিটা। হু হু হুতে স্যার, হু 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 না, ফুটা। হ্যাঁ, যাই হোক, ফুটা আমরা এখনো হু তো হু লিখিনি, লিখেছি। না। আমরা তো হিতে আছি, ফুতে যখন যাব তখন সেটা দেখাবো কেন দূরে দূরে, এর পিছে তো কারণ আছে, তাই না? জি জি স্যার। স্যার, জি স্যার, জি আ- স্যার। কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে আমি বোঝানোর পরে করবেন, ওকে? ওকে জি স্যার, স্যার। আচ্ছা, থ্যাংক আমরা দেখি ফুটা যখন আমরা বেসিক্যালি বইয়ে দেখি বা লিখি, তখন হু ফুটা আমরা এখানে ফুটা করছি কি একটু স্টাইল করে লিখেছি, এই টান দিয়ে, এই ঘুরিয়ে দিয়ে কেটে দিয়েছি, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি ফুটা এরকম নয়, এটা স্টাইল করে লেখা। ফুটা হচ্ছে এই সোজা করে একটু বাঁকা করে দিয়েছে, বেসিক্যালি এটা হয় এস এর মতো করে, উপরের মাথাটা একটু বাঁকা, পরেরটা বড় হবে, পরেরটা বড় হবে, পেটে একটা তেন থাকবে, পিঠে একটা তেন থাকবে, মাথায় একটা তেন থাকবে। এবার মিলছে? জি স্যার। জি জি, এবার হ্যাঁ, মিলছে। এবার মিলছে। তো জি এইটা এইটা করছে কি একটু দেখি আমরা, আমার এইটার সাথে মেলে কিনা। এইটা যদি স্টাইল করে কোণাটা মিলাই দেই এবং এই দুটা মিলাই দেই, হবে ওরকম? জি স্যার। হ্যাঁ। এটা জি সিঙ্গেল হবে। লিখতে গেলে অনেক সময় হয় কি, এটা এটা অনেকে এভাবে লিখতে পারে না, পেঁচিয়ে ফেলে। বেসিক্যালি ফু হচ্ছে এইটা, ঠিক আছে? ফু বা হু জি যাই বলি, ফু হচ্ছে এইটা। কিন্তু একটানে লিখলে দেখা যায় তখন লেখাটা সুন্দর হয়ে যায়। আমরা চাইলে জি খুলেও লিখতে পারি এভাবে, আই, স্টাইল করেও হু লিখতে পারি, ঠিক আছে? জি তাহলে স্যার। হার পরে হা, হি, হু। হি হে। হু হেটা কি হবে? এই রেখাটা একটু ছোট হবে, উপরের দিকে উঠবে, একটু ছোট, খাড়া, অনেকটা খাড়া, একটু ছোট, ঠিক আছে? এবং পরের রেখাটা অবশ্যই এই সমান্তরাল এবং এর যে মাথা বাড়বে এই সমান্তরালটা, এই দুটার মাঝে একটা সমজস্ব সম্পর্ক থাকবে। ঠিক আছে, আমরা এখন দেখি, এই উঠাইছি, এই নামাই দিয়েছি, মনে রাখতে হবে এর নিচের যে সমান্তরাল অংশটা এটা যেন সমান থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে হে, এইটা হে, হে। হ্যাঁ, এটা এমন করা যাবে না যে একদম ঢেকে গেছে। দেখতে পাচ্ছি না যে আমি, হ্যাঁ, বলেন, আবার বলেন। হ্যালো। দেখতে পাচ্ছি না যে। কেন, আছে, ক্যামেরা কি, ক্যামেরা তো অফ হওয়ার কথা স্যার নয়। দেখতে পাচ্ছি এখন। হয়তো আপনার নেট বাফারিং করছে কোনো কারণে, ঠিক আছে? তাহলে কি হলো? হা, হি, ফু, হে, তাই না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আমরা হোটা লিখেছি, প্রথমে হা লিখেছিলাম কিভাবে, একটা সরল রেখা আঁকবো, তার পাশে একটা কুরুশ এঁকে মাথাটা মুড়িয়ে দেব, এটা হা না? এই যে শুরুর হা, হা। হা, হোর শুধু মাথাটা মোড়ানো থাকবে, হার মাথাটা কি বের হওয়া, হোর মাথাটা মোড়ানো, আর একটা টান বেশি আছে। হা এবং হোর মধ্যে তফাৎ, হার একটা টান, হোর দুইটা টান। হা, হি, ফু, হে, হো। তা কি আমরা লিখতে পারবো এখন এটা ইজিলি? লেখা ভালো হতে হবে ভাই, ঠিক আছে? আবার দেখি, একটা সরল রেখা আঁকবো, পাশে একটা কুরুশ এঁকে মাথাটা মুড়িয়ে দেবো, হা। একটা ফুলের টব বা পাতিলের মতো করে আঁকবো, অবশ্যই দুপাশে কাদা রাখবো, হি, ফু,
এস এর মতো করে উপরের মাথাটা ছোট নিচের পেটটা বড়, পেটে এক তেন, পিঠে এক তেন, মাথায় এক তেন। হু, হে, হে, হো। ঠিক আমরা হার মতো করেই লিখবো, একটা রেখা বাড়িয়ে লিখবো, ঠিক আছে, হো। তাহলে হা, হি, ফু, হে, হো। হা, হি, ফু, হে, হো। ওকে। তারপরে কি আছে? মা দিয়ে, তাই নয়? মা, মি, মু, মে, মো। মা মি মি মু মে মো। হ্যাঁ, স্যার, মা, মি, মি মু, মো মে মে, মো, এই তো। মো। মা, মি, মু, জি মে, স্যার। মো। মো। আচ্ছা, আমরা যখন মা লিখবো পাশাপাশি দুইটা সরল রেখা আঁকবো, দেখি পাশাপাশি দুইটা সরল রেখা এঁকেছি এবং এর মাঝ বরাবর কেটে নামিয়ে মাথাটা মুড়িয়ে দেবো, মা। পাশাপাশি দুইটা সরল রেখা এঁকে মাঝ বরাবর কেটে মাথাটা মুড়িয়ে দেবো, তাহলে কি হবে? মা। এটা এমন করা যাবে না, ধরেন এই যে এইটুকু দিয়েছেন, মানে এই উপরের অংশটা ছোট। যেটাই আমরা করব যেন সেটা সামঞ্জস্যপূর্ণ হয়, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। মা, মি, মু, মে, মো। আবার দেখি, দুইটা সরল রেখা এঁকেছি, মাঝ বরাবর ধরে কেটে মাথাটা মুড়িয়ে দিয়েছি, মা। তারপরে কি আছে? মি। আমরা যখন মি লিখবো অনেকটা বাংলা মর মতো করে লিখবো, বাংলা মর মতো করেই লিখবো। দেখি আমরা এই অংশটা আগে টানবো, টেনে এই নিচে নামিয়ে মাথাটা ঘুরিয়ে দিয়েছি, এটা টেনে নিচে নেমে মাথাটা ঘুরিয়ে দিয়েছি এবং এই রেখাটা এখান থেকে ধরবো, একবারে উপর থেকে নয়, এই কেটে দেবো, মি। আবার দেখি, এই টেনে এই নিচে নামিয়ে দিয়ে ঘুরিয়ে দিলাম এবং এখান থেকে ধরে কেটে দিলাম, মি। মা, মি, মা, মি। তারপরে কি আছে? মু। তারপরে মু। আমরা দেখি, আমরা যখন সু লিখেছিলাম, সু, এই একটা কুরুশেকে মাথাটা ঘুরিয়ে মুড়িয়ে দিয়েছিলাম, তাই না? সু লেখার সময় কুরুশেকে মাথাটা ঘুরিয়ে মুড়িয়ে দিয়েছিলাম। মুর বেলায় শুধু এটা এই দিকে না ঘুরে এই দিকে ঘুরিয়ে দেবো, এই দিকে না এসে এই দিকে ঘুরিয়ে দেবো। এখন দেখি আমরা কি করব, একটা কুরুশ আঁকবো আগে, ঠিক আছে, একটা কুরুশেকে এই মুড়িয়ে ঘুরিয়ে দেব এবং উপরে একটা তেন দেব। তেন তো চিনি আমরা, তাই না? হ্যালো, জি স্যার চিনি। চিনি। তাহলে কি হয়েছে? মা, মি, মু। তারপরে কি আছে? মে। আমরা এই সরল রেখাটা হালকা সামনের দিকে হেলে আঁকবো, একদম খাড়া না এঁকে সামনের দিকে হেলে আঁকবো, ঠিক আছে। এবং এখান থেকে ধরে এই নিয়ে এসে মাথাটা ঘুরিয়ে দেব, মে। আবার দেখি, মে, মে। ঠিক আছে, সরল রেখাটা সবসময় হালকা সামনের দিকে হেলে আঁকবো, সামনের দিকে হেলে আঁকবো এবং মাঝ বরাবর ওভাবে ঘুরিয়ে মুড়িয়ে দেব। আবার দেখি, সরলরেখাটা সামনের দিকে হেলে আঁকবাম, এখান থেকে ধরে এই ঘুরিয়ে মুড়িয়ে দিলাম, মে। তারপরে কি আছে? মো। তারপরে মো। মোটা আমরা মা লিখেছিলাম কি দুইটা সমান্তরাল রেখা এঁকে মাঝখান দিয়ে ঘুরিয়ে এই পাশ দিয়ে মুড়িয়ে দিয়েছি, তাই না? আর মোর বেলায় এইটা ওই দিকে না মুড়িয়ে শুধু এই অংশটা ঘুরিয়ে দিলেই মো হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখি, দুইটা সমান্তরাল রেখা এঁকেছি, এখান থেকে ধরিয়ে ঘুরিয়ে দেবো, মো। মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা? হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। তারপরে কি আছে? মার পরে ইয়া আছে, ইয়া। তাই না? ইয়া, জি জি স্যার, জি স্যার। হ্যাঁ। ইয়া, ইউ, ইও। ইয়া, ইউ, ইও, ইউ। ঠিক আছে। জি জি স্যার, ইয়া ইউ ইউ। আচ্ছা, ইয়াসিন আরাফাত কি পাঠাইছে? আচ্ছা, পাঠাই। আচ্ছা, ভাই মিউট করে রাখেন, না আমরা দেখতে পাই না ভাই। হ্যালো, সমস্যা? স্যার ওই কেউ যদি মিউট ছাড়া কথা বলে তখন ওই তার ছবি ভাইসে ওঠে, আমরা দেখতে পাই না আর কি, ও ক্যামেরা আচ্ছা আচ্ছা। দাঁড়িয়ে আসে। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট রাখি। হ্যাঁ, আমরা ক্লাস লেখা শেষ হয়ে গেলে তখন আবার কথা বলা যাবে, তাই না? আচ্ছা, এটা কি? এটা ইয়া, এর উচ্চারণ হচ্ছে ই, আ। ই, আ। এর উচ্চারণ হচ্ছে কি? ই, উ। ই, উ। আর এর উচ্চারণ হচ্ছে ই, ও। ই, ও। ইয়া, ইউ, ইও।
ইয়া, ইউ, ইও। ঠিক আছে, এই তিনটার উচ্চারণ হচ্ছে এরকম, ইয়া, ইউ, ইও। আচ্ছা, আমরা যখন ইয়া লিখবো, ইয়া লেখাটা অনেকের কাছে কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন ইয়া রাখবো, এই রেখাটা হালকা ডান দিকে হেলে আঁকবো, একটু হেলে আঁকবো, এবং সু লিখেছিলাম না, ঠিক এর মাঝে সুটা লিখে ফেলবো, এবং উপরে একটা টেন দেবো। আবার দেখি, রেখাটা হালকা ডান দিকে এঁকে এর মাঝে সু আঁকবো এবং উপরে একটা টেন দেবো, তাহলে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ঠিক আছে, ইয়া। তারপরে কি আছে? ই, উ। ই, উ। অনেকটা এন এর মতো, ইংরেজি এন এর মতো একটু রাউন্ড করে আঁকবো। ইংরেজি এনটা তো এরকম হয়, তাই না? ছোট হাতের এনটা আমরা একটু রাউন্ড করে আঁকবো, একটু রাউন্ড করে আঁকবো, এবং একে এভাবে কেটে দেবো। সোজা করে না কেটে একটু বাঁকা করে কেটে দেবো। ঠিক আছে, সোজা করে না কেটে একটু বাঁকা করে কাটবো। আবার দেখি, এন এর মতো করে একটু বাড়িয়ে আঁকবো এবং অ্যাঙ্গেল করে কেটে দেবো, তাহলে কি হবে? ইউ, ইয়া, ইউ। তারপরে কি আছে? ইও। আমরা যখন ইও লিখবো, এই ছোট রেখাটা আগে এঁকে নেব, ছোট রেখাটা আগে আঁকবো এবং এর পাশ থেকে ধরে মুড়িয়ে দেব। ছোট রেখাটা আগে আঁকবো, এর পাশ থেকে ধরে মুড়িয়ে দেবো। আবার দেখি, এই ছোট রেখাটা আগে আঁকবো এবং পাশ থেকে ধরে মুড়িয়ে দেবো। ইও, ইয়া, ইউ, ইও। ইয়া, ইউ, ইও। আবার দেখি, ইয়া, ইউ, ইও। তারপরে কি আছে? রা, রি, রু, রে, রো, তাই না? রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। আচ্ছা, আমরা দেখি, আমরা যখন রা লিখবো কি করব? একটা সোজা সরল রেখা আঁকবো, একে মাথাটা শুধু মুড়িয়ে দেবো। আমরা কিন্তু এইভাবে এই যে এই কেটে দিয়ে চি লিখেছিলাম, এই কেটে দিয়ে চি লিখেছিলাম, কিন্তু রির বেলায় শুধু, রার বেলায় শুধু এই সরল রেখা এঁকে মাথাটা এভাবে মুড়িয়ে দেবো। ঠিক আছে, এবং উপরে একটা তেন দেবো, তাহলে রা হয়ে যাবে। উপরে একটা তেন দিলে রা হয়ে যাবে। তারপরে রি, আমরা ই লিখেছিলাম, এই রেখাটা বড়, এই রেখাটা ছোট। রি ঠিক তার উল্টাটা হবে, ঠিক তার উল্টাটা কি হবে? এই রেখাটা বড় হবে, এই রেখাটা ছোট হবে। রি, এই রেখাটা বড়, এই রেখাটা ছোট। ই এবং রির এইটুকুই উল্টানো। ঠিক আছে, ই হচ্ছে এই রেখা বড়, এই রেখা ছোট, আর রি হবে এই রেখা ছোট, এই রেখা বড়। আবার দেখি, ঠিক আছে, এই পরের রেখাটা বড় এবং একটু বাঁকা হবে, মাঝেরটা সোজাই হবে। ঠিক আছে, তাহলে রি, এই ছোট রেখাটা আগে আঁকবো, পরে এটা একটু বড় করে আঁকলেই রি হয়ে যাবে, রা, রি। তারপরে কি আছে? রু। রু অনেকটা আমরা এইভাবে ইংরেজি 3 লিখি, কিন্তু এর নিচের অংশটা একটু বড় হবে, নিচের অংশটা একটু বড় হবে। আবার দেখি, এই এই দিয়ে নিচের অংশটা আমরা একটু বড় করব, ইংরেজি 3-এর মতো, কিন্তু নিচের অংশটা একটু বড় হবে, রু। তারপরে কি আছে? রে। রে যখন আমরা আঁকবো, তখন এই রেখাটা হালকা ডান দিকে হেলে আঁকবো, ঠিক যেভাবে এর আগে আমরা নে লিখেছিলাম, নে লিখেছিলাম এইভাবে মাথাটা মুড়িয়ে দিয়েছিলাম, তাই না? রের মাথাটা শুধু মুড়বে না, না মুড়ে এই দিক দিয়ে ছড়িয়ে যাবে, ঘুরে যাবে। রে, নু আর রে এরকম একটু তফাৎ। ঠিক আছে, আবার দেখি, এই 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 রে, নুর মাথাটা ছিল কি এইদিকে ঘুরিয়ে মুড়িয়ে দেওয়া ছিল। ঠিক আছে, রে। এবং রো, রোটা ঠিক রুর মতো, রু, রুর মাথা মুড়িয়ে দেওয়া, রোর মাথা ছড়িয়ে দেওয়া, রুর মাথা মুড়িয়ে দেওয়া, রোর মাথা ছড়িয়ে দেওয়া। রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে? ওয়া, ও, ন। ওয়া, 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 ও, ন। ওয়া, ও, ন। আমরা যখন ওয়া লিখবো, ঠিক একটু আগে কি লিখলাম? রে। রের মাথাটা কি করলাম? এই ধরে ভেঙে দিলাম। এটা যদি ভেঙে না দিয়ে এই মাথাটা ডাইরেক্ট মুড়িয়ে দেই, তাহলে কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে। ডাইরেক্ট ঘুরিয়ে দিলেই ওয়া হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা ও যখন লিখবো, আগে চি লিখবো, আগে চি এভাবে লিখেছিলাম না, ঠিক এই চিটাই লিখবো এবং একে এভাবে কেটে দেবো, তাহলে ও হয়ে যাবে। আবার দেখি, আমরা আগে চি লিখবো এবং একে এভাবে কেটে দেব, তাহলে ও হয়ে যাবে। তাহলে ওয়া, ও। এবং ন, ন, নটা কি করব? একটা সরল রেখা একটু বাঁকা করে টানবো এবং এখান থেকে ধরিয়ে নামিয়ে দেব, তাহলে ন হয়ে যাবে। এটা বেসিক্যালি শুধু দন্ত নর কাজ করে, দন্ত ন।
এবং প্লেইন ফর্মে যখন আসে চলিত রীতিতে তখন একে বলে উম। এর অর্থই হ্যাঁ, ইয়েস। আমরা বাঙালিরা এমনি বলি যে যাবি, হুম, এভাবে বলি না, অনেকেই বলি হুম। তা যখন আমরা এইভাবে বলবো তখন চলিত রীতিতে হুম মানে হচ্ছে হ্যাঁ। তাছাড়া এটা দন্ত নর কাজ করে ন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সবাই অক্ষর পরিচিতি শিখলাম, তাই না? অক্ষর নিয়ে আর কারো কোনো দ্বিধা? আমরা এখন চাইলে মিউট অন করে দিতে পারি, ঠিক আছে? স্যার কোনো হ্যাঁ স্যার, সমস্যা নাই স্যার। বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। মানে এখন প্রয়োগটা দেখাতে হবে স্যার। বাক্য গঠন, শব্দ গঠন, না, এটা দিয়ে কিছু লেখালেখি এই না, অক্ষর দিয়ে, আমি নয়তো। কি বলি, আচ্ছা হ্যাঁ অবশ্যই তা দেখাবো। আমরা কি বাসায় পড়েছিলাম সবাই? জি স্যার, জি স্যার, লিখেছিলাম স্যার অনেকবার। আমি করি নাই স্যার। পড়ি নাই না? সত্য কথা, তাই না? স্টেটমেন্ট দিব, সত্যই দেবো, মিথ্যা কথা কেন বলবো, হ্যাঁ? আচ্ছা জি যাই স্যার। হোক, এখন আমার কথা তো ক্লিয়ার বুঝতে পারছেন, তাই না? জি স্যার। জি স্যার। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করব। আসলে অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের ভেতর এমনিতেও তফাৎ থাকে, ঠিক আছে? অফলাইনে সরাসরি কথা বলা যায়, আর আমি চেষ্টা করি আমার অফলাইন অনলাইন সবই এক, ঠিক আছে? আমি একইভাবে সব জায়গায় বোঝানোর চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে। এখন আমরা যদি বর্ণ পরিচিতি শিখি, আমাদের কিছু শব্দ গঠনের জন্য কিছু রুলস শিখতে হবে, ঠিক আছে? শব্দ গঠনের কিছু রুলস শিখবো আমরা। আচ্ছা, আমরা দেখি যখন একটা আমরা ধরেন 46টা বর্ণ আমাদের মুখস্থ হয়ে গেছে, 46টা আছে না লেটার, 46টা আমাদের, জি স্যার। হ্যাঁ আমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা ধরেন শব্দ গঠন করব। আমি গত ক্লাসে বলেছিলাম যা বর্ণ তাই উচ্চারণ, যা বর্ণ তাই উচ্চারণ। তাই আচ্ছা হচ্ছে। আমরা দেখি, আমরা একটু আগে লিখলাম কি, এটা ওয়া লিখেছি না, ওয়া। জি স্যার। এটা লিখেছি তা, এটা লিখেছি শি। তাহলে এটার উচ্চারণ কি হবে? ওয়াতাসি। ওয়াতাশি। ওয়াতাসি। ওয়াতাশি। ওয়াতাশি মানে কি? আমি। ওয়াতাশি মানে আমি। আমি। তাহলে আমি আমি। একটা কথা দিয়েছিলাম শুরুতে যে জাপানি যা বর্ণ তাই উচ্চারণ। তারপরে দেখি, ভাই সবাই একটু মিউট করেন, স্যারে বলুক তারপরে আমরা বলুন হ্যাঁ নি, একটু আচ্ছা মিউট ঠিক করেন আছে। হ্যাঁ। তারপরে দেখি কি আছে, আ। তারপরে আছে আ। তারপরে আমরা এটা পড়েছি না, এটা পড়েছি তা। আ না। আমরা নিচে দেখি উচ্চারণ লিখি, এটা আ, তাই না? এটা না, না, এটা তা। আমি দেখাচ্ছি, দেখেন, আ না তা, আনাতা। আনাতা মানে কি? আপনি। আনাতা মানে আপনি, ঠিক আছে? আপনি। আচ্ছা, তারপরে দেখি, আচ্ছা দুইটা দেখলাম, আবার দেখি কিছু শব্দ গঠন আমরা শিখি, ব্যতিক্রম তো আছেই। আ, এটা লিখেছিলাম নো, এটা লিখেছি হি, এটা লিখেছি তো। তাহলে এইটা হচ্ছে আ, এটা আ, এটা নো, এটা হি, এটা তো। তাহলে আনহিত। আনহিত মানে হচ্ছে ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ঠিক আছে? ওই ব্যক্তি। আচ্ছা, তারপরে দেখি আহ স্থান, স্থান। তাহলে সা ন, এটা পড়েছি আমরা কি, সা পড়েছি না, সা। আর ন, শেষে পড়লাম ন, তাহলে সান। সান মানে কি? জনাব বা মহাশয়। সান মানে জনাব বা মহাশয়, ঠিক আছে? সান, জনাব বা মহাশয়। আচ্ছা, আমরা একটা বিষয় খুব সিরিয়াসলি মাথায় রাখবো, সেটা হচ্ছে জাপানিজরা অ্যাডাল্ট পার্সন, যারা অ্যাডাল্ট পার্সন তো বুঝি, যারা বয়স্ক, তাদেরকে সব সময় জনাব বলে সম্বোধন করে, ছেলে মেয়ে উভয়। এবং এই জনাবটা হচ্ছে জাপানিজে এই সান, সান, প্রত্যেকটা নামের শেষে তারা সান ব্যবহার করে। যেমন মীরা সান, সুমিত্র সান, করিম সান, রহিম সান, জলিল সান, এভরি পার্সনকে তারা সান বলে সম্বোধন করে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে একটা বিষয় শিখবো, আমরা হয়তো সবাই জানি বা অনেকেই জানি না, কিন্তু এইটা জাপানিজদের ক্ষেত্রে অবশ্যই জানা দরকার। সান তারা কাদেরকে বলে? আমরা অ্যাডাল্ট পার্সন কাকে বলি? 18 থেকে 65, 18 থেকে 65, এরা হচ্ছে অ্যাডাল্ট পার্সন।
এদেরকে জাপানিজরা বলে সান। জাপানিজরা বলে সান। ঠিক আছে। এখন 65 থেকে, এখন অনেক হতে পারে, অনেক হতে পারে না, 65-র পরে যা থাকবে এদেরকে বলে চান। এদেরকে চান বলে, এদেরকে চান বলে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? এখন এই যে আমরা 18 থেকে শুরু করছি, 18-র আগে আছে না, 0 থেকে 9 বছর পর্যন্ত, 0 থেকে 9 বছর, 0 থেকে 9, এরা চান, এরা চান। চান শব্দের অর্থ হচ্ছে শিশু, চাইল্ড। চান শব্দের অর্থ শিশু। আচ্ছা, যেমন যার বয়স 0 থেকে 9 এর মধ্যে হবে তাদেরকে চান বলবে, শিশু। এবং 9 থেকে 18 পর্যন্ত, 9 থেকে 18 পর্যন্ত এরা হচ্ছে কুন, এরা কুন। কুন শব্দের অর্থ হচ্ছে কিশোর, কুন শব্দের অর্থ কিশোর। ঠিক আছে, কুন শব্দের অর্থ কিশোর। তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা তাহলে একটু গুছিয়ে লিখি, তাই না? একটু গুছিয়ে লিখে দেখি কিভাবে হয়। আচ্ছা, শুরু থেকে করি। 0 থেকে 9, 0 থেকে 9 এরা হচ্ছে চান। কারণ কি? চাঁদের মতো সুন্দর, হ্যাঁ, চান। 0 থেকে 9 চান। 9 থেকে 18, 9 থেকে 18 এরা হচ্ছে কুন, এরা হচ্ছে কুন। এটা কু পড়েছে, এটা না, কুন। চান মানে শিশু, চান মানে শিশু, কুন মানে কিশোর, কিশোর। ঠিক আছে। তারপরে 18 থেকে 65, 18 থেকে 65 এরা হচ্ছে সান। সান, সান মানে কি? জনাব, মিস্টার। ঠিক আছে, জনাব। এখন আমরা একটা বিষয় জানি, যে বলি যে মানুষ বয়স হয়ে গেলে কি শিশুর মতো হয়ে যায়, বয়স হয়ে গেলে শিশুর মতো হয়ে যায়, এটা আমরা সচরাচর বলে থাকি। যদি বয়স হয়ে গেলে শিশুর মতো হয়, তখন তার কি হয়? মানে হিতাহিত জ্ঞান কমে যায় শিশুদের মতো। সেই জন্য 65-র পরে যা থাকবে সবই চান, এরা শিশুর মতো। ঠিক আছে, আমরা চান মানে শিশু বললাম না, চান মানে শিশু পড়েছি, তাহলে শিশুর মতো। ঠিক আছে। ওকে, 0 থেকে 9 চান, 0 থেকে 9 চান। চান মানে শিশু। 9 থেকে 18 কুন, কুন মানে কিশোর। 18 থেকে 65 সান, সান মানে জনাব। এবং 65-র থেকে যা হবে, যা হবে, 100 হতে পারে, 120, 150, 200, যতই হোক পুরোটাই চান, এরা শিশুর মতো। ওকে। স্যার স্যার একটু, স্যার একটু হ্যাঁ, হ্যাঁ, স্যার ওই যে 65 থেকে উপরে যা আছে, হ্যাঁ হ্যাঁ, স্যার হচ্ছে চান। চান, স্যার হ্যাঁ। মাঝখানে যে ইয়ে আছে, স্যার ইয়ার উচ্চারণটা। আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে কথা বলি নাই তো এখনো। চান কেন হয়েছে কথা স্যার এটা বলেছি। কি সংযুক্ত বর্ণ না? এগুলো এগুলো নিয়ে কাজ আছে, কাজ নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আগে তো কিছু শিখি, আচ্ছা তাই না? আচ্ছা, জি স্যার, এগুলো নিয়ে জি আমরা স্যার, জি কথা বলবো। শব্দ গঠন নিয়ে তো আমরা এখনো কথা বলিনি, আমরা সবে কি করলাম? সবে শুরু করছি। অক্ষর শিখেছি, অক্ষর শুরু জ্ঞান করেছি। শিখেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা শব্দ গঠন নিয়েও কথা বলবো। আচ্ছা, আমরা দেখি, আমরা যখন বর্ণ পরিচিতি শিখে যাব, আমাদের যখন বর্ণ পরিচিতি হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে? শব্দ গঠন শিখতে হবে। এখন জাপানিজে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে যা বর্ণ তাই উচ্চারণ। ঠিক আছে, কিন্তু একটু ব্যতিক্রম আছে, 3টা অক্ষর। কয়টা? 3টা। ইয়া, ইয়া, ইউ এবং ইও, এই 3টা বর্ণর ব্যবহার একটু ব্যতিক্রম। যদি এরা বড় হয়ে বসে, যেমন ইয়া নিয়েই আমরা কথা বলি, ইয়ার উচ্চারণ হচ্ছে ই এবং আ, ই এবং আ, এর উচ্চারণ হচ্ছে ই এবং আ। এই যদি বড় হয়ে বসে, জাপানিজে হয় কি, এই 3টা অক্ষর অক্ষরের পাশে বড় হয়েও বসে, ছোট হয়েও বসে। ঠিক আছে। যেমন আমরা লিখি, একটু বুঝি কি এটা কেন বড় ছোট বলছি। কি লিখেছি, এর পাশে ইয়াকে বড় করে লিখেছি, এটাও যত বড় এটাও তত বড় না? আবার যদি কি লিখেছি, তার পাশে ইয়াকে ছোট করে লিখেছি, তাহলে এ ছোট হয়েছে। তাহলে এই অক্ষরগুলো দুই ভাবে বসে, কখনো বড় হয়ে বসে, কখনো ছোট হয়ে বসে। ঠিক আছে। এই ইয়া যদি বড় হয়ে বসে, ইয়া যদি বড় হয়ে বসে, তখন এর উচ্চারণ হবে ইয়া, বড় হলে। ঠিক আছে, বড় হলে, বড় হলে বা বড় হয়ে বসলে এর উচ্চারণ হবে ই এবং আ। আর ইয়া যদি
ছোট হয়ে বসে তখন এর উচ্চারণ হবে শুধু আ। এর উচ্চারণ হবে শুধু আ। কখন? ছোট হলে। ঠিক আছে, এটার আমরা ব্যবহার দেখব, কখন বড় হয় কখন ছোট হয়। ঠিক আছে, তাহলে ই আ বড় হলে, ছোট হলে আ। তাহলে আমরা একটু ব্যবহার দেখি, একটু ব্যবহার দেখি কি আছে। আমরা লিখবো ধরেন কি, কির সঙ্গে ইয়াকে বড় করে লিখেছি, আবার এই কির সঙ্গে ইয়াকে ছোট করে লিখেছি। ঠিক আছে, আমরা কি জানি, ইয়া যদি বড় হয়ে বসে তখন ই আ সহ উচ্চারণ হয়। তাহলে প্রথম অক্ষরটা কি আছে? কি, তার সঙ্গে ই আ, কি ই আ, কি ই আ। আর এটা কি হবে ছোট হলে, সরি, ছোট হলে প্রথমে আছে কি, তার সঙ্গে আ। তার মানে কি, ইটা সাইলেন্ট হয়ে যাবে, ছোট হলে ইটা সাইলেন্ট হয়ে যাবে, শুধু আ হবে। বড় হয়ে বসার কারণে এটার উচ্চারণ হচ্ছে কি ই আ, কি ই আ। ছোট হয়ে বসে হয়েছে কি, কিয়া। ছোট হয়ে বসে কিয়া। ঠিক একই ভাবে আমরা যদি এই অক্ষরটা ধরেন নির সঙ্গে লিখেছি তখন কি হবে? নিয়া। হির সঙ্গে লিখেছি হিয়া। বীর সঙ্গে লিখেছি বিয়া। ঠিক আছে, এই আমরা তেন তেন নিয়ে কথা বলছিলাম তাই নয়? গত ক্লাসে তেন 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 মারু কথা বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে ইয়া এর ব্যবহারটা দেখলাম। ঠিক আছে, ইয়া এর ব্যবহারটা দেখলাম। ইয়া যদি ছোট হয়ে বসে তাহলে এর উচ্চারণ হয়েছে কি? আচ্ছা আমরা একটু দেখি, এটা নি, ইয়া ছোট আছে, তাহলে প্রথমটা হচ্ছে নি, ছোট হওয়ার কারণে এর উচ্চারণ হচ্ছে আ। এটা যদি এই নির সঙ্গে ইয়া বড় হয়ে থাকতো তখন কি হতো? নি ই আ। বড় হইলে নি ই আ, ছোট হয়েছে জন্য নিয়া, ছোট হয়েছে জন্য নিয়া। তাই এখানে আমরা দেখব আহ চির সাথে যদি ইয়া হয়, ইয়া ছোট করে লিখেছি, হওয়ার কথা ছিল চি আ, চিয়া, চি আ, চিয়া। কিন্তু আমি চিয়া না বলে এটাকে বললাম চা, এটাকে চা বলেছি, চিয়া না বলে চা বলেছি। কেন বলেছি? দুইটা বর্ণ ব্যতিক্রম, চি এবং সি, চি এবং সি। চির সঙ্গে যদি ইয়া ছোট হয়ে বসে চিয়া না হয়ে চা উচ্চারণ হয়। ঠিক আছে, ঠিক একই ভাবে শির সঙ্গে যদি ইয়া ছোট হয়ে বসে শিয়া না হয়ে সা উচ্চারণ হয়। বাকি সকল ক্ষেত্রে এটাই হবে, এটাই রুলস। বাকি সকল ক্ষেত্রে সেই বর্ণের সাথে আ হয়ে বসবে, শুধু এই চি এবং শির সাথে বা শি এবং চির সাথে ইয়া বসলে আ উচ্চারিত হবে। ঠিক আছে বিষয়টা, এই দুইটা বর্ণ ব্যতিক্রম, এই দুইটা বর্ণ ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা আমরা তারপরে দেখি ইউ। ইউ ঠিক এই ইয়ার মতোই ইউ, এর উচ্চারণ হচ্ছে ই এবং উ। বড় হয়ে বসলে, এটা বড় হলে এর উচ্চারণ হবে ইউ। আবার যদি এ ছোট হয়ে বসে তখন এর উচ্চারণ শুধুমাত্র উ বা উ, উ বা উ। এটা কখন? বড় হলে আর হচ্ছে ছোট হলে, ছোট হলে। ঠিক আছে, বড় হলে এবং ছোট হলে। আচ্ছা আমরা দেখি, একটু দেখি, ঠিক একইভাবে আমরা কির সাথে যদি অ্যাপ্লাই করি, কির সাথে যদি ই উ ব্যবহার করি তাহলে এর উচ্চারণ কি হবে? ই ই উ, কি ই উ। আচ্ছা আমরা দেখি ই উ, ই উ ঠিক একইভাবে এর উচ্চারণ হচ্ছে ই এবং উ, ই এবং উ। কিন্তু এটা যদি কোনো অক্ষরের পাশে ছোট হয়ে বসে, ছোট হয়ে বসে তখন এর উচ্চারণ হবে শুধু উ। তাহলে বড় হলে ইউ, বড় হলে ইউ, আর ছোট হলে শুধু উ। ঠিক আছে, বড় হলে ইউ আর ছোট হলে উ। এখন আমরা এটার একটু অ্যাপ্লাই দেখি, অ্যাপ্লাইটা কিভাবে করছে দেখি। আমরা যদি কির সঙ্গে উকে বড় করে লিখি তখন কি হবে? কি ই উ, কি ই উ। আর যদি আমরা এই কির সঙ্গেই দেখি উকে ছোট করে লিখেছি, ছোট, পাশে দেখলেই বোঝা যায় যে ছোট, তখন এর উচ্চারণ হবে কি এবং শুধু উ, কিউ। তাহলে বড় হওয়ার কারণে ইটা বেশি হয়েছে, ইটা বেশি হয়েছে। ই ই উ, এই উ লেখা যায় বা এই উ লেখা যায়। ঠিক আছে, ই ই উ। আর ছোট হওয়ার কারণে ইটা বাদ গেছে, তখন কি উচ্চারণ হয়েছে? কিউ। ঠিক একইভাবে আমরা যদি ছোট করে লিখি, যেমন নির সঙ্গে লিখেছি
কি হবে? নিউ। নির সঙ্গে নিউ। আর তারপরে আমরা যদি আহ ধরেন অনেক আছে, ঠিক আছে, আহ লিখলাম, তখন কি হবে এটা? তখন শুধু উ হবে, ছোট হয়ে বসলে শুধু উ হবে। ঠিক আছে, ছোট হয়ে বসলে উ উ হবে। হ্যাঁ, একইভাবে আমরা দেখি ইও এর ব্যবহার। ইও, ইও, ইও এর বড় হয়ে বসলে ই এবং ও উচ্চারিত হবে, ই এবং ও উচ্চারিত হবে বড় হলে। এটা বড় হলে, হ্যাঁ, বড় হলে। আচ্ছা, আবার এই ইও যদি ছোট হয়ে বসে, ছোট হলে তখন শুধু ও হবে, ইটা বাদ যাবে। ঠিক একই নিয়ম, ওটা বাদ যাবে কখন? ছোট হলে। ছোট হলে, ঠিক আছে, ছোট হলে। আচ্ছা, এখন এই যে বড় হলে, বড় হলে ইও, ছোট হলে শুধু ও, ইটা বাদ যাবে। সবগুলোতে কিন্তু একই অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি, আমরা ওই কি দিয়ে করেছি, এখানেও কি দেখবো, কির সাথে ই ও, তখন কি উচ্চারণ হবে? কি, ই, ও, ই, ই, ও। আর এই কির সঙ্গে যদি আমরা ওকে ছোট করে লিখি তখন হবে কি এবং ও, কিও, কি এবং ও, কিও। হি, তার সঙ্গে ও লিখেছি, তাহলে কি হবে? হিও, হিও। ঠিক আছে, শুধু এইটুকুই তফাৎ। বড় হয়ে বসলে ই সহ হবে, আর ছোট হয়ে বসলে ই ছাড়া হবে। এই হচ্ছে শব্দ গঠনে এই তিনটা বর্ণের ব্যবহার। আচ্ছা, আরেকটা বর্ণ আছে, সেটা হচ্ছে সু। সু, সুর সাউন্ড ভ্যালু হচ্ছে খণ্ডতা সু, সুর সাউন্ড ভ্যালু খণ্ডতা সু। আমরা বাংলায় যদি সু লিখি, খণ্ডতা শব্দের শুরুতে লিখি, খণ্ডতার কোনো সাউন্ড ভ্যালু আছে? হ্যাঁ, নেই। বাংলাতেও খণ্ডত শব্দের শুরুতে বসলে সাউন্ড ভ্যালু নেই, কিন্তু মাঝে বা শেষে বসলে আছে। তাহলে ঠিক একইভাবে সু, সুর যেহেতু সাউন্ড ভ্যালু হচ্ছে খণ্ডতা সু, খণ্ডতা সু, যে কারণে সু শব্দের শুরুতে বসলে শুধুমাত্র সু উচ্চারিত হয়, শুধুমাত্র সু উচ্চারিত হয়। ঠিক আছে, যেমন আমরা দেখি এবং মাঝে যদি বসে তখন খণ্ডতা সহই উচ্চারিত হবে। আমরা একটা শব্দ লিখে দেখি, যেমন এখানে লিখেছি সু মা, সুমা, সুমা। তাহলে শব্দের শুরুতে সু বসার কারণে এর উচ্চারণ হবে সু মা, কারণ এর আগে খণ্ডতা বসালেও কোনো দাম নেই, এর উচ্চারণ সুমাই হবে। ঠিক আছে, এই অক্ষরটাই যদি আমরা ঘুরে লিখি, ঘুরে লিখি, আগে ছিল সু মা, এই মাটা যদি আমরা আগে লিখি এবং পরে সু লিখি তখন কি হবে? মা, পরে যদি বসে তখন খণ্ডতা সু সহ, তখন কি হবে? মাতসু, মাতসু, মাতসু। ঠিক আছে, মাতসু, মাতসু। তাহলে সু শব্দের শুরুতে বসলে, সু শব্দের শুরুতে বসলে শুধু সু উচ্চারিত হবে, আর যদি শব্দের মাঝে বা শেষে বসে তাহলে কি খণ্ডতা সু উচ্চারিত হবে। ঠিক আছে, সু শব্দের শুরুতে বসলে সু উচ্চারিত হবে, আর মাঝে বা শেষে যদি বসে তাহলে খণ্ডত সু উচ্চারিত হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আরো একটা রুলস শিখবো। আহ, ওটা আগে শেখার দরকার ছিল। আমরা মারু এর ব্যবহার দেখি, এটা দেখি, আর বাকি চারটা অক্ষরের ব্যবহার দেখবো। আচ্ছা, আমরা 46টা অক্ষর পড়েছি, 46টা অক্ষর শিখেছি। এখন আরো কিছু, যেমন দেখি আমরা ক আছে, হ আছে, ব আছে, প নেই। প যখন দরকার তখন কি হয়? এই মারু, এই মারু, গত ক্লাসে বলেছিলাম মারু 5টা অক্ষরের উপরে বসে। কয়টার উপরে? 5টার উপরে বসে অক্ষরের অর্থ চেঞ্জ করে। যেমন আমরা পড়েছিলাম কি, হা, হি, হুম, হু, হুম, হে, হো, হ্যাঁ, এই হ্যাঁ, 5টা অক্ষর, তাই না? এই 5টা অক্ষর, এটা ছিল হা, হি, হু, হে, হো। এই 5টা অক্ষরের উপরে যদি মারু বসে, মারু বসে, তখন হটা, এই হটা প হয়ে যাবে, এই হটা প হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? হ এর উপর মারু বসলে হ এর উচ্চারণ, উচ্চারণ প হয়, এর উচ্চারণ প হয়। তাহলে এটার উচ্চারণ ছিল কি? হা, হি, হা, হি, ফু, হে, হো। তা আমরা যদি এগুলোর উপর সবগুলোতে মারু লাগিয়ে দেই, তখন হাটা যদি পা হয়ে যায় তখন কি হবে? পা, পি, পু, পে, পো, পাপি, পুপে, পো। আমরা আবার দেখি, হয়ের উপর মারু বসলে এটা মারু, এটা মারু। ঠিক আছে,
হয়ের ওপর মারু বসলে হয়ের উচ্চারণ প হয়ে যায়, হয়ের ওপর মারু বসলে হয়ের উচ্চারণ প হয়ে যায়। তাহলে এটা কি আছে? হা হি ফু হে হো থেকে পা পি পু পে পো হয়ে যাবে। হা হি হু হে হো আগে ছিল, যখন আমরা মারু বসালাম তখন এর উচ্চারণ কি হয়ে গেল? পা। হটা প হয়ে গেল, এই মারু বসানোর কারণে এই হয়ের উচ্চারণ প হয়ে গেল। তাহলে এটা হা ছিল, এটা পা। এটা হি ছিল, এটা পি। এটা ফু ছিল, এটা পু। এটা হে ছিল, এটা পে। এটা হো ছিল, এটা পো। মোট কথা যদি আমরা মারু ব্যবহার করি তাহলে হয়ের উচ্চারণ প হয়ে যাবে। হা হি ফু হে হো থেকে পা পি পু পে পো হয়ে যাবে আমাদের। আচ্ছা, যেমন আমরা দেখি, আমরা এই একটা অক্ষর লিখেছি হি, তার সঙ্গে আ ছোট করে লিখেছি, এখন এর উচ্চারণ কি হবে? এটা হচ্ছে হি, তার সঙ্গে আ ছোট হয়ে বসলে অন্তস্থ আ হয়, হিয়া। কিন্তু এই হির উপরে আমরা যদি মারু দেই তখন, এবং তার সাথে ইয়া লিখেছি, তাহলে এই হিটা টি হয়ে গেছে, তাই না? টি তার সঙ্গে আ, তখন এর উচ্চারণ হবে পিয়া। ইয়া। পিয়া, ঠিক আছে? হিটা টি হয়ে গেছে, হিয়া থেকে পিয়া। তো যাই হোক, আমরা আজকে যেটুকু শিখেছি, ঠিক আছে, আমরা বাসায় দেখব, আগামী ক্লাসে ইনশাল্লাহ শব্দ গঠনের সবটুকুই শিখবো। কিন্তু আপনাদের কাজ হচ্ছে বর্ণ পরিচিতি তো মুখস্থ করতে হবে, তাই নয়? আচ্ছা, আমরা দেখি, আমরা কম বেশি সবাই বর্ণ পরিচিতি শিখেছি, শিখেছি না? জি এখন স্যার। আমরা দেখি স্ক্রিনে, সবার স্ক্রিনে তো শীটটা আসছে, আসছে না? আমরা জি প্রথমে দেখি এই, সঠিক স্যার। হ্যাঁ আমরা দেখি এখানে এই যে কার্সর, এখানে এই অক্ষরটা আমরা কি পড়েছি? ওয়া। শেষ বর্ণ ওয়া। ওয়া, ওয়া। ও ন, এটা আমরা কি ওয়া পড়েছি না? ওয়া। তারপরেরটা আছে জি কি? স্যার। তা। তারপরেরটা তা। তা। তারপরেরটা তা। শি। ই। আচ্ছা, আমি ই। বলেছিলাম কি জাপানি ওয়াতাসি। যা বর্ণ তাই উচ্চারণ, তাহলে এর উচ্চারণ কি হবে? ওয়া তা শি, ওয়া তা শি। আচ্ছা, সি। ওয়াতাসি, ওয়াতাসি শব্দের অর্থ হচ্ছে আমি। ওয়াতাসি শব্দের আমি। অর্থ আমি। ঠিক একই ভাবে দেখি কি আছে, ওয়া তা শি। ওয়াতাসি। ওয়া তা শি, তার সঙ্গে কি সংযুক্ত করা হয়েছে? তা চি। তা তা। চি। সি। হ্যাঁ, তাহলে তাতি। কি হবে? ওয়াতাসি তাচি। ওয়াতাসি ওয়াতাসি তাতি। তাচি মানে হচ্ছে আমরা। এখন আমরা। কোনো নাউনের সঙ্গে যদি আমরা তাচি লাগিয়ে দেই, ঠিক আছে, তাহলে সেই নাউনটার বহু বচন হবে, সেই নাউনটার বহু বচন হবে। যেমন বললাম ওয়াতাসি মানে আমি, আনাতা মানে পরে পরেই লেখা আছে আনাতা। আনাতা, আনাতা, তা। আনাতা। আনাতা মানে হচ্ছে আপনি। এই যে আপনি, যদি এই আনাতার সঙ্গে আবার তাঁচি লাগাই দেই তাহলে কি হবে? আপনারা। 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 আপনারা, এটা বহু বচন হয়ে যায়, এটা বহু বচন হয়ে যায়। যেমন ওয়াতাসি মানে আমি, ওয়াতাসি তাচি আমরা। আনাতা মানে আপনি, আনাতা তাচি আপনারা। তোমোদাচি মানে হচ্ছে বন্ধু, তাহলে কি হবে? তোমোদাচি তাচি বন্ধুর। বন্ধুরা। গাকসেই মানে কি? ছাত্র ছাত্রী। গাকুসেই ছাত্র ছাত্রী। গাকসেই তাসি কি হবে? ছাত্র ছাত্রীরা। মোট কথা আমরা যখন কোনো নাউনকে বহু বচন করতে যাব, কোনো নাউনকে বহু বচন করতে যাব, তখন আমরা কি করব? এটাকে করতে যাবো। এর সঙ্গে তাঁচি লাগাই তাতি দিলে লাগিয়ে দিবে। বহু বচন হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তারপরে জি। দেখি কি আছে। আ নো হি তো। আ নো হি তো, আনহিত। আনহিত শব্দের অর্থ হচ্ছে ওই ব্যক্তি। আনহিত শব্দের অর্থ ওই ব্যক্তি, ঠিক আছে? এখানে দেখি আনো, আনো শব্দের অর্থ হচ্ছে ওই, আনো শব্দের অর্থ ওই। আর হিত মানে হচ্ছে মানুষ, হিত মানে মানুষ, তাহলে কি হবে? ওই ব্যক্তি, ওই ব্যক্তি, মানুষ। ঠিক আছে? ওই মানুষ, ওই মানুষ। তারপরে কি আছে? আনো কাতা। আনো কাতা, পরেরটা দেখি। আচ্ছা। আ নো, আ নো কা তা, আনো কাতা। কথা। আচ্ছা, আনকাতা ওই ব্যক্তি, আনকাতাও ওই ব্যক্তি। এখন এখানে আনহিত মানে ওই ব্যক্তি, আনকাতা মানেও ওই ব্যক্তি, কেন এমনটা হইলো, ওই তাই নয়? ব্যক্তি। আচ্ছা, আমরা যখন প্লেনে সাধারণ কথা বলি, সাধারণ সচরাচর কথা বলে থাকি, তখন ওই ব্যক্তি, উনি কে, এভাবে বলি না? বলে থাকি। কিন্তু যখন রেসপেক্টেবল কারোর সম্বন্ধে আমরা বলবো যে উনি কে, তখন তাকে আমরা একটু সম্মান দিয়ে কথা বলে থাকি, ঠিক আছে? এই যে সম্মান দিয়ে আমরা কথাটা বলি, সেটা জাপানিজরা আলাদা আলাদা করে ব্যবহার করেছে, ঠিক আছে? প্লেনে যেটা ব্যবহার করে আনহিত, আনহিত ওই ব্যক্তি, আনহিত। আর যখন কাউকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলে তখন আনো কাতা, আনো কাতা ওই
ব্যক্তি, ঠিক আছে, কাউকে সম্মান দিয়ে বলার সময় ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কি আছে? মি না সা ন, মিনাসান। মিনাসান, 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 মিনাসান মানে সুধী বৃন্দ, মিনাসান সুধী বৃন্দ, ঠিক আছে। বিন্দু। মিনা মানে হচ্ছে এভরিবডি, মিনা মানে এভরিবডি, আর সান মানে কি জনাব বা মহাশয়। প্রত্যেক মানুষকে যখন একসঙ্গে বলবো মিনাসান সুধী বৃন্দ, মিনাসান। তারপরে কি আছে? সা আন্ন সান, সা আন্ন সান। সান শব্দের অর্থ হচ্ছে সান। জনাব বা মহাশয়, সান শব্দের অর্থ জনাব বা আচ্ছা। মহাশয়। প্রত্যেক অ্যাডাল্ট পার্সনকে সান বলে সম্বোধন করতে হবে। জাপানে যখন আপনি যাবেন, জাপানিজ নিয়ে যখন আপনি কাজ করবেন, মনে রাখতে হবে এভরি অ্যাডাল্ট পার্সনকে আপনি কি সান বলে সম্বোধন করতে হবে, ঠিক আছে। প্রত্যেক, যদি মনে করা হয় সে প্রাপ্তবয়স্ক, আমরা তো জানি প্রাপ্তবয়স্ক 18 বছর থেকে ধরা হয়ে থাকে, তাই না? তাকে 18 থেকে 65, 18 থেকে 65-র মধ্যে যাদের বয়স তাদেরকে অবশ্যই সান বলে সম্বোধন করতে হবে। ছেলে মেয়ে কোনো তফাৎ নেই, সবাই সান। ওকে। তারপরে আছে হচ্ছে চান। আমরা দেখি কি পড়েছি, চির সাথে ইয়া হলে, এটা পড়িয়েছি না, গত ক্লাসে পড়িয়েছি। চির জি সাথে স্যার। ইয়া থাকলে কি হয়? চা। চির সাথে ইয়া হলে চা। চা, তাহলে কি হবে? চা। চান। চা। চির সাথে ইয়া হলে চান। আচ্ছা, চান। চান শিশুর নামের সাথে বসে, শিশুর নামের সাথে। এখন আমরা শিশু কাকে বলি? শিশু আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। শিশু কাকে বলে? 0 থেকে 9 বছর বয়স পর্যন্ত তাদেরকে শিশু বলা হয়, 0 থেকে 9। আমরা যখন কারো নামের সঙ্গে চান ব্যবহার করব তখন এটা ধরে নেবে তার বয়স 0 থেকে 9-এর মধ্যে হতে পারে। আমরা বললাম মীরা চান, মীরা চান। যদি চান বলে ফেলি তাহলে অবশ্যই মীরা, মীরা একজন শিশু, মীরা একজন শিশু। আর যদি শিশু। সান বলি তাহলে মীরা অ্যাডাল্ট পার্সন, যদি সান বলি তাহলে মীরা অ্যাডাল্ট পার্সন বা অ্যাডাল্ট পূর্ণবয়স্ক পার্সন। লোক। হ্যাঁ। তারপরে কি আছে? চানের পরে আছে কুন, কোন। চানের পরে কুন। কুন শব্দের কোন। অর্থ হচ্ছে কিশোর, কুন শব্দের অর্থ কিশোর, ঠিক আছে। কুন শব্দের অর্থ কিশোর। তাহলে কিশোর কার? বালকের নামের সাথে বসে। এখন কথা হচ্ছে বালিকারা কি কিশোর হয় না? প্রশ্ন থাকতে পারে না? বালিকারা জি আসলে স্যার। কিশোর হয়, কিন্তু বালিকাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার এজটা বলা খুব কঠিন বিষয়, ঠিক আছে। You are সঠিক স্যার। brilliant in 10 minutes. Okay, হোক 10 মিনিট। বালিকাদের নামের বিষয়টা আপনি তাকে অ্যাডাল্ট পার্সন বলতে পারার বিষয়টা কিন্তু সো টাফ বিষয়। কেন? কারণ আসলে মেয়েদেরকে 14 বছরও মনে হয় সে অ্যাডাল্ট হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য তাদেরকে চানের পরে আর কুন বলা হয় না, বা ইয়া অনুযায়ী অনুমান করেই সান বলে ফেলে, ঠিক আছে, সম্মান দেয়া লাগে মেয়েদেরকে। আর কিশোর যখন আমরা বলবো তখন কুন, কিশোর কুন। 9 থেকে 18 বছর বয়স পর্যন্ত এরা কিশোর। তারপরে কি আছে? তারপরে আছে দেখি, শির উপরে টেন টেন দিয়ে কি হয়েছে? জি, তার সঙ্গে ন, তাহলে কি জিন। উচ্চারণ জিন। হবে? জিন। জিন জিন। শব্দের অর্থ, জিন জাতীয়তা। কোনো কোন দেশের দেশের নাম? নামের পরে বসে সেই দেশের নাগরিকত্ব বোঝায়। কোনো দেশের নামের পরে বসে সেই দেশের নাগরিকত্ব বোঝায়। যেমন বলি বাংলাদেশু জিন, বাংলাদেশের নাগরিক। 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 বাংলাদেশু জিন, বাংলাদেশের নাগরিক। নিহন জিন, জাপানের নাগরিক। কানকোকু জিন, কোরিয়ার নাগরিক। দৈৎসু জিন, দক্ষিণ কোরিয়ার জার্মানির নাগরিক। নাগরিক, ঠিক আছে, এরকম বলা যায়, ঠিক আছে, জিন। তারপরে কি আছে? সেনসেই। সে আর ন, সেন। সেন্সেই। সে ন, সেন। সে ই সেই, সেন সেই। সেন সেন্সেই। সেই, সেনসেই মানে কি? শিক্ষক। শিক্ষক বা প্রশিক্ষক। সেনসেই মানে পরিদর্শক। শিক্ষক বা প্রশিক্ষক, তাই না? জি স্যার। তারপরে কি আছে? সেন্সের পরে কির এরপর সাথে যদি ইও থাকে কি হবে? কিও। কির সাথে ইও থাকলে কিও। কি? তার সঙ্গে যদি উ থাকে এবং কেউ। সি, কিও উশি, কিও কেউ। উশি, কিও কেউ। উশি। প্রশিক্ষক। আমরা শিক্ষক এবং প্রশিক্ষকের তফাৎ কি প্রশিক্ষক। বুঝি? জি স্যার। সব, শিক্ষক এবং প্রশিক্ষক। প্রশিক্ষক বেসিক্যালি আমরা যাকে বলে থাকি সেটা হলো যারা হাতে কলমে শেখায়, তাই না? যারা হাতে জি কলমে স্যার। শেখায় তাদেরকে হাতে কলমে আছে। প্রশিক্ষক, হ্যাঁ, তাদেরকে প্রশিক্ষক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? পরেরটা দেখি। কার উপরে তেন তেন দিয়ে গা, তার সঙ্গে কু, তার সঙ্গে সে, তার সঙ্গে ই। তাহলে কি হবে? গা কু গাছ এই। সে ই, গাকু গাখু সেই, সেই। গাকু সেই। কু সেই। শব্দের মাঝে থাকলে ক উচ্চারণ করলেও ভুল হবে না। কু শব্দের মাঝে থাকলে
ক উচ্চারণ করলেও ভুল হবে না। তাহলে এটার উচ্চারণ কি হবে? গাকসেই। গাকুসেও পড়তে পারি আমরা, গাকসেও পড়তে পারি, গাকুসেও পড়তে পারি, গাকসেও পড়তে পারি। ঠিক আছে। তারপরে কি আছে? কা। তাহলে নিয়মটা কি বলছেন? যে তাহলে কোন নিয়মটা স্যার কি বললেন একটু কু আগে স্যার, যদি এই জন্য। শব্দের মাঝে বসে, কু যদি শব্দের মাঝে বসে তখন ক উচ্চারণ করলেও ভুল হবে না। আবার আপনি চাইলে কু উচ্চারণ করতে পারেন। যদি আপনি বলেন গাকু সেই, তাও ভুল হবে না, গাকসেই তাও ভুল হবে না। ঠিক আছে। এটা জি স্যার। বেসিক্যালি গাকসে বলা হয়ে থাকে। ঠিক আছে। তারপরে কি আছে পরেরটাতে দেখি? কা। কার সঙ্গে যদি ই দেই তাহলে কি হবে? কাই। কার সঙ্গে ই জি, দিলে? তাই কাই। তার তাই সাথে যদি আ থাকে কি তাই হবে? সা। সা কাই সা। তারপরে ই, সা তারপরে ন। ই তাহলে কি হবে? ন কাই সা ইন। তাই সেই কাই সা ইন তাই মানে সেই হচ্ছে কোম্পানি এমপ্লয়ি বা কোম্পানি চাকরিজীবী। কা ই, কাই শীর্ষাতে ইয়া চাকরি। দেওয়ার কারণে হচ্ছে কাইসা। কাইসা। কাইসা মানে হচ্ছে কোম্পানি, আর ইন মানে হচ্ছে চাকরিজীবী। আচ্ছা, তারপরে কি হয়েছে? কাইসা ইন, তাই না? কাইসা মানে তাই সেই কোম্পানি, কাইসা কোম্পানি মানে কোম্পানি, আর ইন মানে হচ্ছে কোম্পানি এমপ্লয়ি বা চাকরিজীবী। ইন মানে এমপ্লয়ি বা চাকরি চাকরিজীবী। ঠিক আছে। চাকরিজীবী। আবার আবার এখানে দেখি শীর্ষাতে ইয়া দিলে কি হয়? সা হয় না? শীর্ষাতে ইয়া দিলে সা। সা তার সঙ্গে ই, সা তার সঙ্গে ন, কি উচ্চারণ হবে? ন শাইন। সাইন শাইন। সাইন শাইন মানে হচ্ছে চাকরিজীবী। সাইন কারণ শুধু ইন চাকরিজীবী। মানে চাকরিজীবী, কিন্তু এটাকে যখন ইন্ডিভিজুয়ালি বলা হয় তখন বলি শাইন। শাইন মানে চাকরিজীবী। কিন্তু কোনো নাউনের সঙ্গে যদি বসে তখন শুধু ইন ব্যবহার করা হয়, যেমন কাইসাইন, গিনকোইন। ঠিক আছে। আচ্ছা, আবার নিচে দেখি কি আছে। কির উপরে তেন তেন দিলে কি হয়? গি হয় না? কির উপরে তেন তেন জি দিলে গি। তার সঙ্গে যদি ন দেই কি জি হবে? গিন। জি গিন। তারপরে কোইন কো। কোর সাথে যদি ও দেই কি হবে? কো। ও ইনকো। ও তার সাথে ইন কি ই হবে? ন গিনকো ইন। গিনকো ইন। গিনকো ইন ব্যাংক চাকরিজীবী। তারপর নিচে দেখি কি আছে? ই, তার সঙ্গে সি, তার সঙ্গে ই আ। সা ঈশা ঈশা। ঈশা। ঈশা ঈশা। ঈশা মানে কি? ডক্টর। ঈশা। ঈশা। ঈশা মানে ডাক্তার। ঠিক আছে। তারপরে কি আছে? কেন টিউসা কেন কিউসা। আমরা দেখি কে কি আছে? কে। কে এর সাথে কেন যদি ন দেই কি হবে? কেন। কির সাথে ইউ কেন ছোট করে দিলে কি হবে? কেন কিউ। আমরা কি পড়েছি? ইউ কিউ ছোট হয়ে বসলে শুধু হ্রস্ব কেন এর কাজ কিউ করে, তাই না? কেন কিউ। তারপরে কি দেখে আছে? এটা হচ্ছে উ। আবার শির সাথে ইয়া দিলে কি হয়? সা। ইয়া ছোট হয়ে বসলে সা শির সাথে সা। তাহলে কেন কিউ সা। কেন কিউ সা গবেষক। কেন কিউ সা। গবেষক কেন কিউ সা গবেষক। তারপরে কি আছে? তার উপরে তেন তেন দিয়ে দা, তার সঙ্গে ই, দাই। কা। দাই। দাই এটা দাই কাকু। কাকু। কাকু এটা একটু লেখা ভুল আছে। কার উপরে তেন তেন হবে? দাই গাকু হবে। দাই। দাই কাকু দাই দাই কাকু গাকু। দাই গাকু। এখানে তেন তেনটা কাটিয়েছে। দাই গাকু মানে হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। দাই বিশ্ববিদ্যালয় গাকু। দাই গাকু ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। তারপরে কি আছে? কে। দাই গাকু। বিপদ তারপরে কি আছে? বি। হির উপরে তেন তেন দিলে কি হয়? বি। তার বি সঙ্গে যদি ইও দেই কি হবে? বিও। বি বিও। হির উপরে তেন বিউ তেন দিলে বি, তার সাথে যদি ইও দেই বিও। বিউ তাহলে তারপরে কি আছে? উ, ই, ন। ও বিও ই উইন। ন বিও বিউ উইন উইন। বিও উইন বিউ উইন হাসপাতাল। বিও উইন অর্থ হচ্ছে হাসপাতাল। বিও উইন হাসপাতাল। হাসপাতাল তারপরে কি আছে? দে। 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 তের তের উপর তেন তেন দিয়ে দে, দেন তার সাথে ন। দেন। তার সঙ্গে কি? দেন কি। দেন দেন কি শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। দেন কি শব্দের লাগবে অর্থ বিদ্যুৎ বিদ্যুৎ। ঠিক আছে। বিদ্যুৎ তারপরে আছে কি? তার উপরে তেন তেন দিয়ে দা, তার উপরে তেন তেন দিয়ে দা, তার দা সঙ্গে কি আছে? রে। দারে। দারে দারে। দারে মানে রে হচ্ছে কে। দারে দারে মানে কে। কে মানুষ সম্বন্ধে দেরে যখন আমরা রে জিজ্ঞেস করি তখন হয় দারে। দারে মানে কে। ঠিক আছে। তারপরে আছে কি? দোনাতা। দোনাতা। দোনাতা দোনাতা। দোনাতা দোনাতা। দোনাতাকেও বলা হয় কে। এটা আমরা যখন কাউকে সম্মান দিয়ে কথা বলি তখন বলবো দোনাতা। এর আগে পড়েছি কি? দারে মানে কে। দোনাতাও পড়েছি না? আনহিত পড়েছি। আনহিত ওই ব্যক্তি। হ্যাঁ, দাঁড়ে দেশকা ওই ব্যক্তিকে যখন আনহিত হবে তার সঙ্গে দাঁড়ে বসবে, আর যখন রেসপেক্ট দিয়ে বলবো আনোকাতা তখন হবে দোনাতা। দোনাতা শব্দের অর্থ কে, দোনাতা। দাঁড়ে শব্দের অর্থ কে। ঠিক আছে। তা আমরা আবার একটু শুরু থেকে ভোকাবুলারি গুলো দেখি। হ্যাঁ সবাই শুরুর দিকে যাই। কি আছে? ওয়াতাসি। আমি। আনা আমি। আমরা পটাশি সবাই আমি নিজে নিজে সাউন্ডটা মিউট করে নিজে নিজে পড়বো। ঠিক আছে। কারণ সাউন্ডটা হলে হবে কি অনেকের নয়েজ হয়ে যাবে, তাই নয়? আমিও পড়ছি, আপনারাও পড়েন। হ্যাঁ। ওয়াতাসি মানে হচ্ছে আমি। ওয়াতাসি
আমি, ওয়াতাশি আমি। তারপর আছে আনাতা ওয়াতাশি তাচি আমরা, ওয়াতাশি তাচি আমরা। আনাতা আপনি, আনাতা আপনি। আনহিত ওই ব্যক্তি, আনহিত ওই ব্যক্তি। আনকাতা ওই ব্যক্তি, আনকাতা ওই ব্যক্তি। কাউকে সম্মান দিয়ে বলার সময় মিনাসান সুধিবিন্দু, মিনাসান সুধিবিন্দু। সান জনাব বা মহাশয়, সান জনাব বা মহাশয়। সান শিশুর নামের সাথে বসে, সান শিশুর নামের সাথে বসে। কুন কিশোর, কিশোর বা বালকের নামের সাথে বসে। জিন কোন দেশের নাগরিকত্ব বোঝাতে সেই দেশের নামের সাথে বসে। জিন কোন দেশের নাগরিকত্ব বোঝাতে সেই দেশের নামের সাথে বসে। সেনসেই শিক্ষক, সেনসেই শিক্ষক, সেনসেই শিক্ষক। কিয়োউশি, কিয়োউশি, কিয়োউশি প্রশিক্ষক, কিয়োউশি প্রশিক্ষক, কিয়োউশি প্রশিক্ষক। তারপরে কি আছে? গাকুসেই ছাত্রছাত্রী, গাকুসেই ছাত্রছাত্রী, গাকুসেই ছাত্রছাত্রী। কাইশাইন কোম্পানি চাকরিজীবী ব্যক্তি, কাইশাইন কোম্পানি চাকরিরত ব্যক্তি, কাইশাইন কোম্পানি চাকরিজীবী। শাইন শুধু চাকরিজীবী, শাইন চাকরিজীবী, শাইন চাকরিজীবী। গিনকোইন ব্যাংক চাকরিজীবী, গিনকোইন ব্যাংক চাকরিজীবী। ঈশা ডাক্তার, ঈশা ডাক্তার, ঈশা ডাক্তার। কেনকিউসা রিচার্জার বা গবেষক, কেনকিউসা রিচার্জার বা গবেষক। দাইগাকু ইউনিভার্সিটি, দাইগাকু ইউনিভার্সিটি। বিওইন হাসপাতাল, বিওইন হাসপাতাল। দেনকি বিদ্যুৎ। দাঁড়ে কে, দাঁড়ে কে।